কেটে গেছে কয়েকদিন। বাড়ির সবাই গ্রাম থেকে ফিরে এসেছে। সাদ আগের মতোই আছে। আবারও কয়েকদিন তার খোঁজ নেই। এসব এখন ফালাকের অভ্যাস হয়ে গেছে। বিকেলে ফালাক আর মীরা বের হয়েছে শপিংয়ে। শপিং শেষ করে ফেরার পথে মীরা বায়না ধরল রিকশায় করে একটু ঘুরবে। ফালাকও না করতে পারল না, বাড়ির এই গাড়িতে গেল না। খোলা হাওয়ায় রিকশায় চড়ে তারা যখনই একটা কিছুটা নিরিবিলি গলি পার হচ্ছিল তখনই আপদগুলো জুটল। ৩-৪টে বখাটে ছেলে বাইক নিয়ে রিকশার পিছু নিল। প্রথমে শীষ দেওয়া, তারপর কুরুচিপূর্ণ মন্তব্য। মীরা রাগে ফুঁসছিল। রিকশাটা মোড় ঘুরতে একটা বাইক গতিরোধ করে দাঁড়ায়। এসব দেখে মীরা বলে, রাস্তা ছাড়ুন, আপনাদের সাহস তো কম না, দিনের বেলা মেয়েদের বিরক্ত করছেন। একটা ছেলে বাইক থেকে নেমে এসে মীরার হাত খপ করে ধরে ফেলল। আরে জানো, রাগ করো কেন? চলো না একটু আড্ডাতে। ফালাক আর চুপ থাকতে পারল না। রিকশা থেকে নেমে হন্তদন্ত এগিয়ে গিয়ে ওই ছেলেটার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলিস? দেখতে তো বেশ মাল খাসা দাঁড়া, তোকে আজ মাঝ রাস্তায়। ছেলেটা বিশ্রী একটা গালি দিয়ে ফালাকের কোমরের দিকে হাত বাড়ায় তাকে চাপড়ে ধরার জন্য। ফালাক ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু হাতটা তার শরীরে পৌঁছানোর আগে বাতাসের বেগে একজোড়া পাথরের মতো শক্ত হাত এসে ছেলেটার কবজিটা ধরে ফেলল। পরের মুহূর্তে শোনা গেল হাড় মড়মড় করে ভাঙার শব্দ, ছেলেটার বুক ফাটানো আর্তনাদ। আমার জিনিসের উপর হাত দেওয়ার আগে নিজের কবজিটার মায়া করা উচিত ছিল তোর। ফালাক চোখ মেলে দেখল সাদ মির্জা। তার চোখের মণি দুটোর আগে টকটকে লাল হয়ে আছে। ছেলেটার কবজিটা এমনভাবে মুচকে দিয়েছে যে হাতই ভেঙে গেছে। সাদ এক ঝটকায় ছেলেটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে বাকি দুটোর দিকে তাকালো। হাতে তখন একটা ধাতব চাবি রিং, যা সাদ আঙ্গুলে ঘোরাচ্ছে। কিরে, আর কার কার হাত চুলকাচ্ছে? আমার স্ত্রীকে হাত দেওয়ার জন্য? আয়, তোদের হাতগুলো শরীর থেকে আলাদা করে দেই। বাকি দুজন ছেলে সাদের চেহারা দেখে চিনে ফেলল সাদ মির্জা। সাদ ভাই, আমাদের মাফ করে দিন, আমরা জানতাম না উনি আপনার। সাদ কোনো কথা না বলে সামনে এগিয়ে গিয়ে একজনের কলা চেপে ধরল, এরপর মেরে রক্তাক্ত করে ফেলে। সাদের এই রূপটা ফালাক আগে কখনো দেখেনি। এটা সাদ তার পকেট থেকে রুমাল বের করে হাতটা মুছল, যেন কোনো আবর্জনা পরিষ্কার করলো। তারপর ফালাকের দিকে ঘুরে দাঁড়ায়। রিস্কায় উঠে দুজনেই। মীরা, ওকে নিয়ে বাসায় যা, আমি আসছি। মীরা ভয়ে কাঁপতে কাঁপতে ফালাকের হাত ধরে রিকশায় উঠল। ফালাক রিকশায় উঠে পেছনে ফিরে দেখলো সাদ মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। তার সামনে বখাটেগুলো কুকুরের মতো পায়ে পড়ে ক্ষমা চাইছে, কিন্তু সাদ মির্জা আজ ক্ষমা করার মুডে নেই। ফালাক ঘর গোছাচ্ছিল, ঠিক তখনই ধুলোবালির মাঝে পড়ে থাকা একটা পুরনো অ্যালবামের ভাঁজ থেকে ছবিটা বেরিয়ে এলো। ছবিটা হাতে নিতে ফালাকের চোখ আটকে গেল। ছবিটা নিয়ে ফালাক অনেকক্ষণ ভাবলো। কৌতূহল সামলাতে না পেরে সোজা চলে গেল আয়ানের কাছে। আয়ান তখন নিজের রুমে ল্যাপটপে কাজ করছিল। আয়ান ভাই, একটু কথা ছিল। আয়ান ল্যাপটপ থেকে মাথা তুলে হাসলো। বলুন ভাবি, কি ব্যাপার? ফালাক দ্বিধা কাটিয়ে ছবিটা আয়ানের দিকে এগিয়ে দিল। ভাইয়া, আমাকে সত্যি করে একটা জিনিস বলবেন? আমি ওনার সম্পর্কে, অতীত সম্পর্কে জানতে চাই। এই ছবিটা, এটা কবেকার? ছবিতে দেখা যাচ্ছে জাঁকজমকপূর্ণ একটা স্টেজ, রঙিন আলোর খেলা। মাঝখানে গিটার হাতে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে এক তরুণ, পরনে কালো টি শার্ট, গলায় একটা চেন আর চোখের তীব্র চাহনি, ঠিক যেন এক অশান্ত ঝড়। এটা সাদ, কিন্তু এই সাদের সাথে ফালাকের চেনা গম্ভীর সাদের কোনো মিল নেই। এখানে সাদ প্রাণবন্ত, উদ্দাম, অদ্ভুত এক মায়ায় ঘেরা। ছবিটা দেখা মাত্রই আয়ানের মুখের হাসি মিলিয়ে গেল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল, যেন স্মৃতির পাতায় কয়েক বছর পিছিয়ে গেল। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি এটা কোথায় পেলেন ভাবি? ভাইয়া তো এই অতীতটাকে অনেক আগেই কবর দিয়ে দিয়েছেন। আয়ান ভাই, আমাকে বলুন প্লিজ, জানতে চাই আমি। তখন আমার বয়স মাত্র 16, আর ভাইয়া তখন 20 থেকে 21 বছরের টকবগে যুবক। আয়ান বলতে শুরু করলো। জানেন ভাবি, ভাইয়া তখন একটা ব্র্যান্ডের লিড ভোকাল ছিল। ভাইয়া, আবির, ফয়সাল আর রনি, ওরা 4 জন ছিল অভিন্ন হৃদয় বন্ধু। ওই সময়টায় এই পুরো এলাকায় ওদের বিশাল দাপট ছিল। কেউ ওদের মুখের ওপর কথা বলার সাহসও পেত না। ভাইয়া গান যেমন পাগল করে করত, আবার মেজাজটাও ছিল আগুনের মতো হিংস্র। কিন্তু আব্বু এগুলো একদম পছন্দ করতেন না। আয়ান ফালাকের দিকে তাকিয়ে বলতে থাকলো, বড় আব্বু ছিলেন খুব নীতিবান মানুষ। তিনি চাইতেন ভাইয়া ওনার মতো ডিসিপ্লিন হোক। কিন্তু ভাইয়া তখন রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিল। এলাকা শাসন করতো ওরা 4 বন্ধু মিলে। আব্বু যখন দেখলেন ভাইয়া কথা শুনছে না, তখন শুরু হলো চরম অশান্তি। আব্বু ভাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করলেন। শেষমেশ ভাইয়ার পড়াশোনার আর হাত খরচের টাকা বন্ধ করে দিলেন।
ভাইয়া তখন পরিবারের সাথে একদম দূরত্ব তৈরি করে নিয়েছিল। একগুঁয়ে, জেদি আর হিংস্র হয়ে উঠেছিল ও। আয়ান থামলো। ফালাক লক্ষ্য করলো আয়ানের চোখে এক ধরনের বিষণ্ণতা। ছবি সেই হাসি খুশি গিটার হাতে ছেলেটা আজ কিভাবে এমন এক পাথরের মতো মানুষে পরিণত হলো সেটা ভেবে ফালাকের বুকের ভেতরটা হু হু করে উঠল। আয়ানের কণ্ঠস্বর এবার আরো ভারী হয়ে এলো। জানালার বাইরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল, যেন সেই বিভীষিকাময় দিনগুলো আবারও তার চোখের সামনে ভেসে উঠছে। ফালাক স্তব্ধ হয়ে শুনছে। অশান্তিটা চরমে পৌঁছালো যেদিন খবর এলো ভাইয়াকে অপোজিট রাজনৈতিক পার্টির লোকেরা আক্রমণ করেছে। খবরটা যখন মির্জা মঞ্জিলে পৌঁছালো, আমরা সবাই দিশেহারা। ভাইয়াকে যখন হাসপাতালে নেওয়া হলো, ওর সারা শরীর রক্তে ভেজা ছিল। আম্মু সেই দৃশ্য দেখে জ্ঞান হারিয়েছিলেন। তারপর বেশ কয়েকদিন আম্মুর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। ফালাক নিজের অজান্তেই শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। আয়ান বলতে থাকলো। হাসপাতাল থেকে একটু সুস্থ হয়ে ফিরেই ভাইয়া উন্মাদ হয়ে উঠল। প্রতিশোধের নেশায় ও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সোজা গিয়েছিল ওই লোকেদের মারতে, কিন্তু গিয়ে শুনে যাকে খুঁজছে সে আগেই মারা গেছে। আর ঠিক এই সুযোগটাই নিল ওর শত্রুরা। সেই মার্ডার কেসে ভাইয়াকে অ্যাকুয়েস্ট করা হলো। আসলে ওটা ছিল একটা বিশাল ট্র্যাপ। ভাইয়াকে ফাঁসানোর জন্যই সব সাজানো হয়েছিল। আয়ানের চোখ দুটো তখন লাল হয়ে গেছে। আব্বু ভেঙে পড়লেন। মির্জা পরিবারের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে দেখে তিনি ভাইয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলেন। কথা বলা তো দূর, ভাইয়ার ছায়াও তিনি সহ্য করতে পারতেন না। আব্বুর ঘৃণা আর পরিবারের অবজ্ঞা ভাইয়াকে আরও জেদি আর হিংস্রে করে তুলল। নিজের ভেতর একটা দেওয়াল তুলে নিল। আর সেই একাকিত্বই থেকে বাঁচার জন্য ও ড্রাগস এডিক্টেড হয়ে গেল। দিনের পর দিন ভাইয়া রুমে নিজেকে বন্দি করে রাখত। কারোর সাথে কথা বলতো না, শুধু নেশার ঘোরেই পড়ে থাকতো। বড় আব্বু ভাবলেন ভাইয়া শেষ হয়ে গেছে। আয়ানের কথাগুলো যেন ফালাকের কানে বিচ্ছিল। আয়ান একটু থামলো, তারপর আবারও বলতে শুরু করলো। বাড়ির পরিস্থিতি তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভাইয়াকে এখানে রাখা মানেই ছিল ওর মৃত্যু পরোয়না। পুলিশি ঝামেলা আর ড্রাগসের সেই অন্ধকার জগৎ থেকে ওকে বের করার জন্য আম্মু আব্বুকে রাজি করালেন। শেষে আম্মু, মেজো চাচু আর ছোট চাচু মিলে একরকম জোর করেই ভাইয়াকে লন্ডনে পাঠিয়ে দিলেন। ভাইয়ার যাওয়ার সময় একটা কথাই বলে গিয়েছিল, মির্জা মঞ্জিলের স্বাদ আজ মরে গেল, ফিরলে অন্য কেউ ফিরবে। লন্ডনে গিয়ে নিজের জীবনটা পুরোপুরি বদলে ফেলেছে। প্রথম কয়েক বছর আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ করেনি। নিজের পড়াশোনা শেষ করেছে। ওই 10 বছরে নিজেকে একদম পাথর বানিয়ে ফেলেছে। ভেতরে গান, গিটার, আবেগ সব বরফে জমাট বেঁধে গেছে। আয়নের গলাটা এবার ধরে এলো। আয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে ফালাকের দিকে তাকিয়ে বলল। ভাইয়া জেদ ধরেছিল আর কখনো এ দেশে ফিরবে না। 10টা বছরও একা কাটিয়েছে, আমাদের কারো ছায়াও মারায়নি। শেষে আম্মু উপায় না দেখে নিজের চরম অসুস্থতার কথা বলে মিথ্যা নাটক করে ব্ল্যাকমেল করলেন। মা তো সন্তানের জন্য এইটুকু ছলনা না করলে হয়তো ভাইয়াকে আর কোনোদিন দেখাই যেত না। আম্মুর কথা শুনে ভাইয়া সব ফেলে দেশে ফিরে এলো। আয়ান ছবির দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল। 10 বছর পর যখন ভাইয়া ফিরে এলো, আমরা কেউ ওকে চিনতে পারিনি। এখনো কাউকেই নিজের খুব কাছে আসতে দেয় না, পাছে আবার কেউ ওকে ভেঙে দিয়ে যায়। আয়ান একটু থামলো। ফালাকের মুখটা তখন ফ্যাকাশে হয়ে গেছে। আয়ান আবারও বলতে শুরু করলো। ভাইয়া ফেরার পর বাড়িতে একটা অস্থিরতা কাজ করছিল। আয়নের কথাগুলো শুনে ফালাক যেন এক অজানা ঘরের মধ্যে চলে গেল। তার চোখের সামনে আজ সাদের পুরো জীবনটা একটা সিনেমার মতো ভেসে উঠছে। আয়ান বলতে থাকলো। জেনে রাখুন ভাবি, ভাইয়া কখনো হার মানতে শেখেনি। লন্ডন থেকে ফেরার পর সবাই ভেবেছিল ও হয়তো বদলে গেছে, শান্ত হয়ে গেছে, কিন্তু ওর রক্তে তো সতেজ। যখন এলাকায় ফিরল, দেখলো পুরনো শত্রুরা এখনও ডালপাল মেলে বসে আছে। ভাইয়া তখন আর চুপ থাকেনি। আয়ান একটু ম্লান হাসলো। ভাইয়া সেই পুরনো দাপট আবার ফিরিয়ে আনলো। চেয়েছিল সবাইকে বুঝিয়ে দিতে যে সাদ মির্জা ফুরিয়ে যায়নি। ফালাক বুঝতে পারলো কেন সেদিন রাস্তায় বখাটেগুলো সাদের নাম শুনে কুকড়ে গিয়েছিল। এরপর সবাই ভাবলো ভাইয়াকে একটা নিয়মের মধ্যে বাঁধতে হবে, না হলে আবার হারিয়ে যাবে। ঠিক তখনই মেজো চাচ্চুরা মিলে ঠিক করলেন ভাইয়াকে বিয়ে দেবেন। আর তখনই ভাইয়ার জীবনে এলো উর্মিলা ভাবি। উর্মিলার নামটা শুনতে ফালাকের বুকের ভেতরটা যেন একটা মোচড় দিয়ে উঠল। সে তো জানে সাদের জীবনে এই প্রথম বিয়ে কথা, কিন্তু উর্মিলার কথা কেউ কখনো সামনে খোলাসা করেনি। আয়ান ইতস্তত করে বলতে থাকলো। উর্মিলা ভাবি ছিলেন খুব সুন্দরী আর আধুনিকা। ভাইয়া শুরুতে একদম রাজি ছিল না, কিন্তু আম্মুর কান্নাকাটি আর অসুস্থতার কাছে হার মানল। ভাইয়া আর উর্মিলা ভাবির বিয়েটা হলো খুব ধুমধাম করে।
ভাইয়া তখন ভাবিকেও ভালোবাসতে শুরু করেছিল। পাথরের মতো মানুষটা আবার একটু একটু করে হাসতে শিখেছিল। কিন্তু আয়ান থেমে গেল। ফালাক রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলো। কিন্তু কি আয়ান ভাইয়া, তারপর কি হয়েছিল? আয়ান ফালাকের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল। উর্মিলা ভাবি ভাইয়াকে বুঝতে পারেননি। ভাইয়ার উগ্র মেজাজটা তিনি মেনে নিতে পারেননি। তাদের সম্পর্কের মাঝে এমন কিছু ঘটে গেল যা ভাইয়াকে আবার সেই 10 বছর আগের চেয়েও ভয়াবহ এক অন্ধকারে ঠেলে দিল। ওই বিচ্ছেদটাই ভাইয়াকে আজকের এই জলজন্ত পাথরে পরিণত করেছে ভাবি। ফালাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এমন একজনের জায়গায় এসেছে যা স্মৃতি সাদের জন্য এক বিষাক্ত ক্ষত। আজ 14ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স ডে সকাল থেকে মির্জা মঞ্জিল এক উৎসব মুখর পরিবেশ। নীলা আর রিমা দুজনে উচ্ছ্বসিত। ফালাক রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে কাজ করছিল, আর এই দুই যা আর ননদ মিলে তাদের আজকের প্ল্যান শেয়ার করছে ফালাকের সাথে। জানো ভাবি, ঈশান সকালে অফিস যাওয়ার আগে আমাকে এই লকেটটা গিফট করেছে আর বলেছে রাতে ডিনারে নিয়ে যাবে। আয়নও কম না ভাবি, সে তো আমাকে একগুচ্ছ লাল গোলাপ দিয়ে ঘুম থেকে জাগিয়েছে আর বলেছে আজ রাত নাকি আমাকে নিয়ে লং ড্রাইভে বের হবে। উহ, আমি তো ভাবতেই পারছি না কি পরবো। ফালাক মৃদু হেসে ওদের কথা শুনছে, কিন্তু মনের ভিতরে কোথাও একটা সূক্ষ্ম ব্যথা চিনচিন করে উঠছে। তার স্বামী সাদ মির্জা, যে মানুষটা পাথর আর গাম্ভীর্যের চাদরে নিজেকে ঢেকে রেখেছে, তার কাছ থেকে ভ্যালেন্টাইন্স ডে উইশ পাওয়া তো দূরের কথা, একটা স্বাভাবিক কথাও যেন অনেক বড় পাওয়া। এইসব কথা শুনতে পায় সাদও। সাদ আজ একটু দেরি করে বের হচ্ছিল। তার কানে নীলা আর মীরার উচ্ছ্বাস আর ফালাকের নীরব দীর্ঘশ্বাসটুকু পৌঁছে গেল। লক্ষ্য করলো ফালাকের চোখের বিষণ্ণতা, যা সে আড়াল করার চেষ্টা করছে। সাদ কোনো কথা না বলে গটগট করে বেরিয়ে গেল ঠিকই, কিন্তু গাড়িতে বসে ড্রাইভারকে স্টার্ট দিতে বলে সে পকেট থেকে ফোনটা বের করলো। সন্ধ্যার আকাশে তখন গধূলির লাল আভা মুছে গিয়ে অন্ধকার নামতে শুরু করেছে। রাস্তার পাশে সাদের জিপ দাঁড়ানো। গাড়িতে হেলান দিয়ে সাদ দাঁড়িয়েছে, পরনে ব্ল্যাক শার্ট। চারিপাশে বন্ধুদের দল, আবির, ফয়সাল আর রনি। সাদ অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে সিগারেট টানছিল। হঠাৎ বন্ধুদের দিকে জিজ্ঞাসা করলো। শোন, মেয়েদের আসলে কি গিফট দিলে তারা খুশি হয় রে? গয়নাগাটি না? সাদের মুখে এই কথা শুনে তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে হা হয়ে গেল। দাপুটে সাদ মির্জা, যার এক কথায় পুরো এলাকা কাঁপে, সে আজ ভালোবাসা দিবসের গিফট নিয়ে চিন্তিত। কিরে সাদ, সূর্য কি আজ পশ্চিমে উঠেছিল? তুই গিফটের কথা ভাবছিস? তা ফালাক ভাবি কি পছন্দ করে? জুয়েলারি নাকি দামি ব্র্যান্ডের পারফিউম? সাদ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে থমকে গেল। মনে মনে হাতড়াতে লাগলো, ফালাক কি পছন্দ করে? সে কি কখনো ফালাকের কাছে জানতে চেয়েছে তার কি ভালো লাগে? ফালাকের সাথে তো সাদের কখনো ভালো মতো কথাই হয়নি। ফালাক তো সবসময় ওর সামনে ভয়ে কুঁকড়ে থাকে। কোনো আবদার করা তো দূরের কথা, ঠিকমতো চোখ তুলে তাকাতেও সাহস পায় না। সারাদিন শুধু বাড়ির কাজ, রান্নাবান্না, সাদের মেজাজ বুঝে চলা, এটাই তো ফালাকের জীবন। সাদকে চুপ করে থাকতে দেখে ফয়সাল বলল। দেখ সাদ, ভাবির টাইপ মেয়েদের মন খুব সাধারণ হয়। ওরা হীরা জহরত যতটা না বোঝে তার চেয়ে বেশি বোঝে সম্মান আর একটুখানি সময়। তুই যদি ওকে আজ একটু সুন্দর কোথাও নিয়ে যাস, তাতেই সে কুপকার। মির্জা মঞ্জিলের বিশাল বারান্দায় অন্ধকার করে একা বসেছিল ফালাক। আকাশে আর চাঁদের আলোটাও যেন একটু বেশি মায়াবী। সাদ রুমে ঢুকে চারিপাশটা একবার দেখলো, বিছানা গোছানো, কিন্তু ফালাক কোথাও নেই। সাদ হঠাৎ নিজের অজান্তে একটু উঁচু গলায় ডাক দিয়ে বসলো। ফালাক? বারান্দায় বসে থাকা ফালাক মুহূর্তের জন্য জমে গেল। আজ পর্যন্ত সাদ তাকে এই বা শোনো বলে ডেকেছে, কিংবা একদম সরাসরি কথা শুরু করেছে। এই প্রথম তার নামটা সাদের কণ্ঠে ঝংকৃত হলো। ফালাকের মনে হলো তার নামটা বুঝি এত সুন্দর কোনোদিনও ছিল না। আর এক মুহূর্ত দেরি না করে বারান্দা থেকে উঠে দ্রুত রুমে এসে দাঁড়ালো। সাদের সামনে আসতেই দেখলো সাদ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদের হাতে একটা ছোট কাগজের প্যাকেট। সাদ একটু ইতস্তত করে প্যাকেটটা ফালাকের দিকে বাড়িয়ে দিল। নে ধর এটা। ফালাক অবাক হয়ে কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা নিল। খুলতেই একরাশ মিষ্টি গন্ধে ঘরটা ভরে গেল। ভেতরে যত্ন করে রাখা একজোড়া সাদা বেলি ফুলের তাজা গাজরা। ফালাকের চোখের পাতা ভিজে উঠল। যে মানুষটা এলাকার মাস্তান হিসেবে পরিচিত, যে সারাক্ষণ গাম্ভীর্যের চাদরে ঢাকা থাকে, সে আজ নিজের হাতে তার জন্য বেলি ফুল নিয়ে এসেছে। সাদ ফালাকের বিস্ময় দেখে একটু অস্বস্তিতে পড়ে গেল। ফালাক কোনো কথা বলতে পারল না, শুধু গাজরাটা নাকের কাছে নিয়ে গভীর করে শ্বাস নিল। সাদ বিস্ময় নিয়ে ফালাকের দিকে তাকিয়ে রইল। দেখলো ফালাক বেলি ফুলের গাজরাটা হাতে নিয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন সে পৃথিবীর সবচেয়ে বড় কোনো গুপ্তধন পেয়েছে। তার চোখ দুটো চিকচিক করছে, আর মুখে এক স্বর্গীয় তৃপ্তি। সাদ মনে মনে ভাবলো, অদ্ভুত তো এই মেয়েটা। আমি ভেবেছিলাম মেয়েরা বুঝি শুধু দামি ব্র্যান্ডের শাড়ি গয়না পেলে খুশি হয়, অথচ
এই সামান্য কয়েকটা টাকার একজোড়া ফুলের গাজার পেয়েই ওইভাবে খুশি হয়েছে। সাদের মনে পড়ে গেল ফেরার পথে সে দৃশ্যটা। সিগন্যালে যখন গাড়িটা থামলো তখন এক ছোট ছেলে জানালার কাছে এসে বারবার বলছিল, ও ভাই, আজ তো ভালোবাসার দিন, ভাবের লেগে এই বেলি ফুলের মালাটা নিয়ে যান না, খুব খুশি হইব। সাদ প্রথমে বিরক্তি নিয়ে তাকালেও কেন যেন ছেলেটার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারেনি। পকেট থেকে একটা নোট বের করে দিয়ে মালাটা নিয়ে ড্যাশবোর্ডে রেখে দিয়েছিল। তখনও ভাবেনি এই তুচ্ছ ফুলগুলো ফালাকের মনে এতটা প্রভাব ফেলবে। সাদ ফালাকের একদম কাছে এসে দাঁড়ালো। বেলি ফুলের তীব্র মিষ্টি সুঘ্রাণ এখন তাদের দুজনের মাঝে মায়াবী এক সেতু তৈরি করেছে। এত সামান্য জিনিসে কেউ এত খুশি হয় সেটা আগে জানতাম না। চলে পড়ে নেই। ফালাক গাজরাটা নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। চিরুনি দিয়ে চুলটা ঠিক করে চেষ্টা করছিল নিজের হাতে মালাটা সুন্দর করে চুলে জড়িয়ে নিতে, কিন্তু কেন যেন তার হাত কাঁপছিল। বারবার বেলি ফুলের মালাটা ফসকে যাচ্ছিল। আয়নায় নিজের প্রতিফলন দেখে ফালাক এক অদ্ভুত আবেশে ডুবে আছে। সাদ দাঁড়িয়ে ফালাকের এই ব্যর্থ চেষ্টাটুকু দেখছিল। ধীর পায়ে এগিয়ে গেল ফালাকের পেছনে। ফালাক আয়নার দিকে তাকিয়ে দেখলো সাদ একদম তার পিঠ ঘেঁষে দাঁড়িয়েছে। মুহূর্তেই ফালাকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সাদ কোনো কথা না বলে ফালাকের হাত থেকে খুব আলতো করে ফুলের মালাটা নিয়ে নিল। সাদের লম্বা শক্ত আঙ্গুলগুলো যখন ফালাকের ঘাড়ের কাছে অবাধ্য চুলগুলো সরালো তখন ফালাকের সারা শরীরে এক তীব্র শিহরণ বয়ে গেল। সাদ খুব নিপুণভাবে ফালাকের খোপার চারিপাশ দিয়ে বেলি ফুলের গাজরাটা জড়িয়ে নিল। সাদের হাতের ছোঁয়া ফালাকের ত্বকে লাগতেই তার মনে হলো সে এখনই জ্ঞান হারাবে। সাদের গরম নিঃশ্বাস ফালাকের কানে লাগতে সে চোখ বন্ধ করে ফেললো। আয়নায় দেখলো সাদ তার কাঁধে চিবুক রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। পুরো ঘরে তখন বেলি ফুলের তীব্র ঘ্রাণ আর দুই হৃদস্পন্দনের শব্দ। আজ রাতে সাদের এই রূপটা ফালাকের কাছে পৃথিবীর সবচাইতে বড় উপহার। ফালাকের বয়সটা এমন এক সন্ধিক্ষণে যেখানে মনটা কাচের মতো স্বচ্ছ আর আবেগে টইটুম্বর। সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়া এই মেয়েটি এতদিন কেবল সাদের গাম্ভীর দাপট দেখে এসেছে, কিন্তু আজ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাদের হাতের আলতো ছোঁয়া আর বেলি ফুলের স্নিগ্ধ ঘ্রাণে তার পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেল। ফালাকের মনে হলো তার শরীরের প্রতিটা কোষে এক অজানা শিহরণের স্রোত বয়ে যাচ্ছে। তার সদ্য প্রস্ফুটিত মনটা যেন এক পশলা বৃষ্টির অপেক্ষায় ছিল, আর সাদের এই সামান্যতম মনোযোগ যেন সেই তৃষ্ণার্ত চাতক পাখির মতো তাকে পূর্ণতা দিল। সাদ আয়নার দিকে তাকিয়ে ফালাকের চেহারার পরিবর্তনগুলো লক্ষ্য করছে। ফালাকের গালে লজ্জার যে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে তা দেখে সাদেরও মনে হলো এই মায়াবী মেয়েটার হাসিতে যে এত শান্তি থাকতে পারে তা জানা ছিল না। পরের দিন সন্ধ্যার দিকে হঠাৎ করে ফালাকের শরীরটা খুব খারাপ হয়ে গেল। চনমনে মেয়েটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে, কপালটা জ্বরে একদম পুড়ে যাচ্ছে। বাড়ির সবাই ফালাকের রুমে ভিড় করেছে। নীরা জল পড়তে দিচ্ছে, সাদের মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সবার মুখে চিন্তার ছাপ। ফালাক কিছুই মুখে দিতে চাইছে না, এমনকি ওষুধের নাম শুনলেই মুখ ফিরিয়ে নিচ্ছে। সাদ বাইরে থেকে ফিরে ঘরে ঢোকার আগেই হয়েছে শুনে থমকে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে এসে দেখলো ভেতরে সবাই। ফালাক চোখ বন্ধ করে শুয়ে আছে, তার ফর্সা মুখটা জ্বরে টকটকে লাল হয়ে গেছে। সাদ গম্ভীর গলায় বলল, কি হয়েছে এখানে? সবাই এভাবে ভিড় করে আছে কেন? মীরা আমতা আমতা করে বলল, ভাইয়া, ভাবির খুব জ্বর, দুপুর থেকে কিছুই খাচ্ছে না। এখন ওষুধ না খেলে তো জ্বর কমবে না। সাদ ফালাকের দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালো। কোনো কথা না বলে সরাসরি নিচে নেমে গেল। রান্নাঘরে গিয়ে কাজের লোককে কড়া গলায় নির্দেশ দিল যেন এক্ষুনি গরম সবজি স্যুপ তৈরি করে উপরে দিয়ে আসে। মিনিট দশেকের মধ্যে স্যুপের বাটি নিয়ে সাদ আবার রুমে ঢুকলো। রুমে তখনও সবাই ফালাককে বোঝানোর চেষ্টা করছে। সাদ ভেতরে ঢুকে হাত বাড়িয়ে বাটিটা নিল, তারপর ঘরের বাকিদের দিকে তাকিয়ে এক প্রকার আদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, তোমরা এখন নিচে যাও, আমি দেখছি। সাদের কথা কেউ ফেলার সাহস পেল না। সবাই অবাক হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুধু দরজার আড়ালে দাঁড়িয়ে আর চোখে দেখতে লাগলো আসলে কি ঘটে। সাদ বিছানার পাশে বসলো। ফালাক জ্বরের ঘরেও সাদের উপস্থিতি বুঝতে পেরে একটু কুঁকড়ে গেল। সাদ চামচ দিয়ে স্যুপ তুলে ফালাকের ঠোঁটের কাছে ধরল। খাবো এটা? ফালাক মাথা নেড়ে মৃদু স্বরে বলল, ভালো লাগছে না, খাবো না। সাদের চোয়াল শক্ত হয়ে উঠল। ফালাকের চিবুকটা এক হাত দিয়ে শক্ত করে ধরল। বেশি কথা বলবি না, চুপচাপ খা বলছি। শরীর খারাপ করে ঢং করা হচ্ছে। এটা শেষ না করলে আজ তোর কপালে দুঃখ আছে। ফালাক ভয়ে আর কথা বাড়ালো না। সাদের এই রাগী রূপটা দেখে এসে বাধ্য হয়ে মুখ খুলল। সাদ নিজ হাতে চামচে করে প্রতিটা লোকমা ফালাককে খাওয়ালো। বাইরে থেকে সবাই দৃশ্য দেখে রীতিমতো আকাশ থেকে পড়ল যে সাদ নিজে খাবার নিজে বেড়ে খায় না, যার মেজাজ সারাক্ষণ সপ্তমে থাকে, সে আজ নিজের হাতে বউকে ধমকিয়ে খাওয়াচ্ছে। খাওয়া শেষ করে সাদ টেবিলের উপর বাটিটা রাখলো। ফালাকের কপালে হাত দিয়ে তাপমাত্রাটা একবার মেপে নিল। সাদের হাতের রুক্ষ স্পর্শে ফালাকের মনের ভেতরটা কেমন যেন শান্ত হয়ে এলো। ধমক দিল, এই ধমকের আড়ালে যে অধিকার লুকিয়েছিল তা ফালাক বুঝতে পারল। এখন ঘুমা, কাল সকালে যেন দেখি জ্বর কমেছে।
নাহলে খবর আছে। সাদ রুম থেকে বেরিয়ে যেতেই ফালাক চাদরটা টেনে মুখ ঢেকে ফেলল। তার জ্বরের উত্তাপের মাঝেও মনে হলো এই রাগী গম্ভীর মানুষটার শাসনটাও যেন বড্ড আদুরে। পুরো বাড়ি তখন নিঝুম। মির্জা মঞ্জিলের করিডোরে শুধু ঘড়ির কাঁটার শব্দ শোনা যাচ্ছে। সাদ রুমের দরজাটা বন্ধ করে দিল। তার মেজাজ এখনো খিটখিটে। ফালাক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মাঝে মাঝে জ্বরের ঘরে অসংলগ্ন কিছু বিড়বিড় করছে। সাদ একটু দ্বিধায় পড়ে গেল। এসব সেবা যত্ন সে আগে কখনো করেনি। মাকে ডাকবে, না থাক। সাদ ড্রেসিং টেবিলের উপর রাখা ওষুধের ফাইলটা দেখলো। তারপর একটা বাটিতে জল নিয়ে ফালাকের শিওরে এসে বসে। ধীর হাতে ফালাকের কপালের উপর থেকে চাদরটা সরালো। আগুনের মতো তপ্ত কপাল। সাদ রুমালটা ভিজিয়ে ফালাকের কপালে ছোঁয়ালো। তপ্ত কপালে ঠান্ডা জলের স্পর্শ লাগতেই ফালাক শিওরে উঠে সাদের হাতটা খপ করে ধরে ফেলল। ফালাক আধ বোঝা চোখে, ছেড়ে দিন, অনেক কষ্ট হচ্ছে আম্মু। সাদ হাতটা ছাড়িয়ে নিল না, বরং আরো শক্ত করে ধরে রইল। ফালাকের এই অসহায়ত্ব দেখে তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিন্তু সে তো সাদ মির্জা, নিজের আবেগ প্রকাশ করা তার স্বভাবে নেই। চুপচাপ শুয়ে থাক, নড়াচড়া করবি না একদম। শরীর খারাপ হয়েছে তো হয়েছে, এত ছটপট করে কি আছে? ফালাক এসব শুনল না, সে তো জ্বরের ঘরে আছে। সাদ সারা রাত ফালাকের মাথার কাছে বসে রইল। প্রতি আধা ঘন্টা পর পর জলপট্টি বদলে দিচ্ছে। দু চোখে ঘুমের লেশমাত্র নেই। এক হাতে ফালাকের হাতটা ধরে আছে আর অন্য হাতে জলপট্টি দিচ্ছে। ফালাক যখন একটু ছটফট করছে সাদ তখনই ধমক দিচ্ছে। একদম নড়বি না বলছি, ঠিক মতো ঘুমা। মাঝরাতের দিকে ফালাকের জ্ঞান একটু পরিষ্কার হলো। চোখ মেলে দেখলো বাতি নেভানো রুমে শুধু 0 পাওয়ারে নীল আলো জ্বলছে। আর তার মাথার কাছে বসে সাদ তখনও রুমাল ভেজাচ্ছে। সাদের মতো একজন মানুষ যে কিনা সারা এলাকার আতঙ্ক, সে আজ তার জন্য রাত জাগছে। ফালাক খুব ক্ষীণ স্বরে বলল, আপনি ঘুমাননি? ঘুমিয়ে পড়ুন, আমি ঠিক আছি। সাদ হাত থামালো না। চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে ক্লান্তিতে। বেশি পণ্ডিতি করিস না তো। আমি ঘুমালে এই জলপটে কে দিবে? চুপচাপ চোখ বন্ধ করে থাক। কাল সকালে জ্বর না কমলে তোকে ডক্টর কাছে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়াবো, মনে থাকে যেন। ইঞ্জেকশনের ভয় পেয়ে ফালাক আবারও চোখ বন্ধ করলো। তবে তার ঠোঁটের কোণে এবার এক চিলতে হাসি ফুটে উঠল। এই মানুষটার রাগের আড়ালে এক বিশাল ভালোবাসার পাহাড় লুকানো আছে। সাদ তাকে তুই করে বলছে, ধমকাচ্ছে, কিন্তু এই ধমকটা যেন পৃথিবীর সবচাইতে মিষ্টি সুর ফালাকের কাছে এখন। ভোর হওয়ার ঠিক আগে সাদের চোখটা একটু লেগে এসেছিল। ফালাক তার জ্বরের ঘরেই দেখলো সাদ মাথার কাছে বসে তার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ফালাক অতি সাবধানে তার অন্য হাতটা বাড়িয়ে সাদের চুলে একটু স্পর্শ করলো। পরক্ষণে ভয়ে হাত সরিয়ে নিল। যদি মানুষটা জেগে গিয়ে আবারও ধমক দেয়। সকালে যখন বাড়ির সবাই রুমে উকি দিল তখন তারা দেখল এক অভূতপূর্ব দৃশ্য। ফালাক গভীর ঘুমে আচ্ছন্ন আর সাদ মাথার কাছে বসে ফালাকের হাতটা ধরে ঘুমিয়ে আছে। সাদের মা মুচকি হেসে ইশারা করলেন কাউকে ডাকতে না। সকাল 10টায় সাদের ঘুম ভাঙলো। দেখলো ফালাক তার দিকে তাকিয়ে আছে। গায়ের উত্তাপ এখন একদম নেই। জ্বর আছে? ফালাক মাথা নেড়ে জানালো নেই। সাদ আবার আগের মতো গম্ভীর হয়ে গেল। ভালো, এখন উঠে ফিরে যাও। আর খবরদার আজকের পর যেন জ্বর না আসে। আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি। সাদ গটগট করে ওয়াশরুমে চলে গেল। ফালাক বিছানায় বসে রইল একরাশ মুগ্ধতা নিয়ে। 2 দিন পর ফালাক এখন পুরোপুরি সুস্থ। তার গায়ের জ্বর ভাবটা নেই, বরং মুখে ফিরে এসেছে এক চিলতে সজীবতা। সকালে গোসল সেরে আয়নার সামনে দাঁড়ালো। তার মনে পড়ে গেল গত 2 রাতের কথা। জ্বরের ঘোরে সবটা স্পষ্ট না দেখলেও সাদের যত্নশীল হাতের ছোঁয়াটা তার স্মৃতিতে গেঁথে আছে। ফালাক ড্রয়ার থেকে কাপড় বের করছিল, তখনই সাদ রুমে ঢুকলো। হাত ঘড়িটা পড়তে পড়তে ফালাকের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি ব্যাপার, আজই এত কাজ করার শখ হয়েছে কেন? এখনো তো মুখটা ফ্যাকাশা হয়ে আছে। আমি এখন একদম ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। সাদ চিন্তা শব্দটা শুনে একটু অস্বস্তিতে পড়ে গেল। দ্রুত জানালার দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, আমি চিন্তা করছি না। আমি শুধু চাই না তুই আবার অসুস্থ হয়ে আমার ঘুমের আর সময়ের 12টা বাজাস। সুস্থ যখন হয়েছিস এখন নিজের যত্ন নিজেই নে। সাদ চলে যাচ্ছিল, কিন্তু দরজার কাছে গিয়ে আবারও থামলো। পকেট থেকে একটা ছোট ওষুধের পাতা বের করে টেবিলের উপর রাখলো। এই ভিটামিনটা রোজ রাতে খাবি। আর খবরদার আজকে যেন তোকে রান্নাঘরে বেশিক্ষণ না দেখি। মা আছে, চাচিয়েছে, ওরা সামলাবে। ফালাক অবাক হয়ে তাকিয়ে রইল। সাদ তাকে ধমকাচ্ছে ঠিকই, কিন্তু সেই ধমকের আড়ালে এক অদ্ভুত অধিকার। নিচে নামতে মীরা, রিমা, নীলা ফালাককে ঘিরে ধরল। মীরা দুষ্টুমি করে ফালাকের কানে ফিসফিস করে বলল, জানো ভাবি, ভাইয়া যে তোমাকে এভাবে ধমকিয়ে সেবা করবে তা আমরা স্বপ্নেও ভাবিনি। ফালাকের গাল দুটো আবারও সেই বেলি ফুলের গাজরা দেওয়ার দিনের মতো লাল হয়ে উঠল। বিকেলের শান্ত মির্জা মঞ্জিল একটা দামি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন আরিয়ান আহমেদ। পরনে ধূসর রঙের একটা ব্লেজার, চোখে চশমা, চেহারায় এক ধরনের আভিজাত্য আর গাম্ভীর্য। তিনি লন্ডনে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় যোগ দিয়েছেন এবং কয়েকদিন থাকার জন্য সাদের বাবার অনুরোধে এই বাড়িতে এসেছে।
আরিয়ান ভেতরে ঢুকতেই বাড়ির বড়রা তাকে সাদরে গ্রহণ করলেন। ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলছিলেন তিনি। আরিয়ানের ব্যক্তিত্ব প্রখর। ঠিক সেই মুহূর্তে ফালাক রান্নাঘর থেকে ট্রে হাতে করে ড্রয়িং রুমে এলো। তার পরনে মেরুন রঙের একটা সুতির শাড়ি, ভেজা চুলগুলো আলগা করে পিঠে ছেড়ে দেওয়া। অসুস্থতার ধকল কাটিয়ে ফালাকের চেহারায় এখন এক মায়াবী স্নিগ্ধতা। ফালাক যখন ট্রেটা টেবিলের উপর রাখলো, আরিয়ানের নজর গিয়ে স্থির হলো তার উপর। আরিয়ান একদম খুঁটিয়ে খুঁটিয়ে ফালাককে দেখতে লাগলো। ফালাকের শান্ত চাহনি, তার সহজাত সরলতা দেখে আরিয়ান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ভাবতেও পারেনি এই বাড়ির ভেতর এত স্নিগ্ধ কোনো মেয়ে থাকতে পারে। আরিয়ান মনে মনে ভাবছে, এই মেয়েটিকে এত সাধারণ পোশাকও ওর ভেতরে এক অদ্ভুত অভিজাত্য আছে। লন্ডনের চাকরিজীবীরা জীবনেও তো এমন পবিত্র সৌন্দর্য দেখেনি। আরিয়ান একদৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাক মাথা নিচু করে চলে যেতে চাইল। তখন আরিয়ান খুব মার্জিত স্বরে ডাক দিল, শুনুন। ফালাক থমকে দাঁড়িয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ফালাককে একটু অস্বস্তিতে ফেললো। আপনি কি এই বাড়ির মেয়ে? আরিয়ানের প্রশ্নে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একটু চুপ হয়ে গেল। আরিয়ান জানে না ফালাক এই বাড়ির বড় বউ। সে ভাবছে ফালাক হয়তো এই পরিবারের কোনো অবিবাহিত সদস্য। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো সাদ। সাদ কোনো কথা না বলে আরিয়ানের দিকে একবারও না তাকিয়ে ড্রয়িং রুম ছেড়ে বেরিয়ে গেল। তার এই হঠাৎ চলে যাওয়াটা আরিয়ানকে বেশ অবাক করলো। সাদের মা ফালাকের পরিচয়টা পরিষ্কার করতে গিয়ে মাত্র বলতে শুরু করেছেন, আরিয়ান বাবা, আসলে ফালাক হচ্ছে সাদের। কিন্তু তার কথা শেষ হওয়ার আগে এই সদর দরজা দিয়ে প্রবেশ করলেন সাদের বাবা, তার সাথে কয়েকজন ব্যবসায়িক পার্টনার। আরিয়ানকে দেখেই তিনি সব ভুলে হাসি মুখে এগিয়ে এলেন। আরে আরিয়ান, কখন এলে বাবা? তোমার বাবা তো বারবার ফোন করে খোঁজ নিচ্ছেন। চলো চলো আমার সাথে। আরিয়ান চাইলেও আর ফালাকের পরিচয়টা তখন জানতে পারল না। সাদের বাবার কথায় সে বাধ্য হয়ে ওইদিকে চলে গেল। তবে তার মনের এক কোণে ওই শান্ত মেয়েটার ছবিটা গেঁথে রইল। রাতে ডিনারের সময় টেবিলটা সাজানো হয়েছে বেশ জাঁকজমকভাবে। আরিয়ান টেবিলের একপাশে বসেছে। তার চোখ বারবার এদিক ওদিক যাচ্ছিল ফালাককে খোঁজার জন্য। একটু পরে ফালাক বাটি হাতে খাবার দিতে এলো। আরিয়ান তখন লক্ষ্য করলো ফালাক খুব সুনিপুণভাবে সবার পাতে খাবার তুলে দিচ্ছে। তার হাতের কাজের চলাফেরা এক ধরনের অভিজাত সারল্য আছে। খাওয়া শেষে আরিয়ান সুযোগ বুঝে ফালাকের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, আপনার হাতের রান্না সত্যিই দারুণ। ফালাক উত্তর দিতে গিয়েও থেমে গেল। ড্রয়িং রুমে আরিয়ান আর ফালাক দাঁড়িয়ে। আরিয়ান খুব শান্ত স্বরে ফালাকের সাথে কথা বলছে। তার চোখে সেই গভীর মুগ্ধতা। ফালাকও ভদ্রতার খাতিরে মাথা নিচু করে উত্তর দিচ্ছে। ঠিক এই মুহূর্তে সদর দরজা দিয়ে ঝড়ের বেগে প্রবেশ করে সাদ। সামনের দৃশ্যটা দেখে সাদের বুকের ভেতরটা জ্বলে ওঠে। আরিয়ান যেভাবে ফালাকের দিকে তাকিয়ে আছে তা সাদের সহ্য শক্তির বাইরে চলে যায়। ওর ইচ্ছা করছে এই মুহূর্তে ড্রয়িং রুমের সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে, আরিয়ানকে একটা চরম শিক্ষা দিতে। কিন্তু সাদ নিজেকে কোনো মতে নিয়ন্ত্রণ করে। চোয়াল শক্ত করে রাগি চোখে গটগট করে এগিয়ে গিয়ে সোফায় বসে সাদ। সারা শরীরে রাগে রিরি করছে। ফালাক সাদের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর কাপা হাতে এক গ্লাস শরবত সাদের দিকে এগিয়ে দেয়। কিন্তু সাদ আজ হিতাহিত জ্ঞান শূন্য। ফালাক গ্লাসটা সামনে ধরতেই সাদ এক ঝটকায় সেটা সরিয়ে দেয়। গ্লাসটা মেঝেতে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। শরবত চারিদিকে ছড়িয়ে পড়ে। সাদ এক মুহূর্তের জন্য ফালাকের দিকে তাকায় না। তীব্র আক্রোশে সোফা থেকে উঠে দাঁড়ায়। এরপর গটগট করে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে যায়। যাওয়ার সময় পায়ের শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। সাদের বাবা মা মীরা সবাই হতভম্ব হয়ে দৃশ্য দেখে। সাদের বাবা সাদের এমন অভদ্র আচরণ আর রূঢ় মেজাজ দেখে ভীষণ রেগে যান। তিনি চিৎকার করে সাদের নাম ধরে ডাকতে গিয়েও থেমে যান অতিথির কথা ভেবে। ফালাক মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। ওর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জল। সবার সামনে অপমান ও মেনে নিতে পারছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি ফেলে। আরিয়ান অবশ্য এই ড্রয়িং রুমের কাণ্ড দেখার আগে নিজের রুমে চলে গেছে। ও জানেই না নিচে সাদের এই ভয়াবহ তাণ্ডবের কথা। পুরো মির্জা মঞ্জিলে এখন এক থমথমে অস্বস্তিকর নিস্তব্ধতা বিরাজ করে। ঘণ্টাখানেক পর ফালাক ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে বুকটা ভয়ে দুরু করছে। ড্রয়িং রুমের সবার সামনে যে অপমানটা সাদ করলো সেটা ভাবতেই ফালাকের চোখে আবারও জল চলে আসে। ফালাক নিজের রুমের দরজার সামনে গিয়ে একটু থামে। তারপর ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। রুমে পা রাখতে পুরো ঘরটা যেন একটা আগ্নেয়গিরির মতো উত্তপ্ত মনে হলো। ফালাক কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার থেকে একটা শক্ত হাত কবজি চেপে ধরে। পর মুহূর্তে এক হ্যাঁচকা টানে সাদ দেয়ালের সাথে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে। সাদের দু চোখ এখন লাল টকটকে হয়ে আছে, ঠিক যেন একটা ক্ষুধার্ত সিংহ। দেয়ালের সাথে ফালাকের পিঠ লেপটে আছে। ফালাকের দুপাশ হাত রেখে সাদ ওকে পুরোপুরি বন্দি করে ফেলেছে। এত কথা কি ওর সাথে? কি এমন মধু ধরছিল ওর মুখে যে তুই ওভাবে দাঁড়িয়ে শুনছিলি? ফালাক ভয়ে কুঁকড়ে যায়। সাদের গরম নিঃশ্বাস কপালে লাগছে। ইচ্ছা করছিল চোখ দুটো উপরে ফেলি। এইসব মনে মনে বলছে, কিন্তু ফালাকের সামনে কিছু বলল না। রাগি চোখে তাকিয়ে আছে শুধু। ফালাক ডুকরে কেঁদে ওঠে। কবজিতে সাদের আঙ্গুলে চাপ বাড়ছে, বোধহয় দাগ বসে যাচ্ছে।
সাদ ফালাকের একদম গলার কাছে মুখ নামিয়ে আনে। সাদের চোখে এখন এক ভয়ঙ্কর জেদ আর পাগলামি। সাদ এক ঝটকায় ফালাককে ছেড়ে দেয়। ফালাক টাল সামলাতে না পেরে বিছানার উপর পড়ে যায়। সাদ গটগট করে বারান্দার দিকে চলে যায়। ওর মেজাজ এখন আসমান ছুঁয়েছে। ফালাক বিছানায় বসে নিজে লাল হয়ে যাওয়া কবজিটার দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সাদের এই পাগলামি ফালাককে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ফালাক বিছানায় বসে ফুপিয়ে কাঁদছে ঠিকই, কিন্তু ফালাকের মনটা বড্ড নরম। কিছুক্ষণ পর কান্না থামিয়ে দেয়। সাদের উপর রাগ থাকলেও মনে পড়ে যায় লোকটা রাগের মাথায় ডিনার না করে উপরে চলে এসেছে। সাদের মেজাজ যেমনই হোক, ও তো এই বাড়ির বউ। লোকটার পেটে খিদে রেখে ফালাক শান্তি পায় না। খুব ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায়। সাদ তখনও রেলিং ধরে বাইরে তাকিয়েছে। পিঠটা যেন একটা শক্ত পাহাড়ের মতো অনড়। ফালাক খুব ভয়ে ভয়ে ডাক দেয়, শুনুন না, রাত তো অনেক হলো, নিচে যাবেন না জানি, তবে খেয়ে নিন কিছু, রাগ না হয়ে পরে দেখাবেন। শরীরটা তো আর আপনার অপরাধ করেনি। সাদ কোনো উত্তর দেয় না, হয়তো শুনতেই পায়নি এমন ভান করে দাঁড়িয়ে থাকে। সাদের এই নীরবতা ফালাককে আরো কষ্ট দেয়। ফালাক আর দ্বিতীয়বার অনুরোধ করে না, জানে সাদ এখন জেদ ধরে বসে আছে। ফালাক গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে নিচে রান্নাঘরে চলে যায়। সবাই তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ফালাক একটা ট্রে সাজায়। সাদের পছন্দের খাবারগুলো খুব যত্ন করে তুলেন। একটা পানির গ্লাস নিয়ে ফালাক আবার উপরে নিজের রুমে ফিরে আসে। রুমে ঢুকে দেখে সাদ এখন বিছানায় বসে আছে। কালো শার্টের হাতাগুলো কোণী পর্যন্ত গোটানো, এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ফালাক কাছে গিয়ে খাবারের ট্রেটা টেবিলে রাখে, তারপর প্লেটটা হাতে নিয়ে সাদের সামনে এগিয়ে দেয়। সাদ প্লেটের দিকে একবার তাকায়, তারপর ফালাকের চোখের দিকে। ফালাকের চোখ দুটো এখনো কান্নার কারণে একটু ফোলা। সাদ কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। ভেতরের ভয়ঙ্কর রাগটা বোধহয় ফালাকের এই সহজ যত্নের কাছে যেন একটু একটু করে হার মানতে শুরু করে। ফালাক প্লেটটা সাদের খুব কাছে ধরে খুব নরম স্বরে বলে, বেশি কিছু না, এই অল্প কটা ভাত শুধু খেয়ে নিন, এরপর আমি আর বিরক্ত করব না আপনাকে। সাদ ফালাকের হাত থেকে প্লেটটা নেয় না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হাতের দিকে। ফালাকের আঙ্গুলে এখনো সাদের চাপে ধরা লাল দাগগুলো স্পষ্ট হয়ে আছে। সাদের পাথরের মতো শক্ত মনে এবার একটু অপরাধ বোধ উকি দেয়। সাদ চুপচাপ বসে থাকে। ফালাক বুঝতে পারে মানুষটা নিজে থেকে হাত বাড়িয়ে খাবে না। ভেতরে জেদ এখনো অনেক শক্ত। ফালাক আর কোনো কথা বাড়ায় না, বিছানার এক কোণে বসে পড়ে। হাত দিয়ে ভাত মাখাতে মাখাতে একটা ছোট লোকমা তৈরি করে সাদের ঠোঁটের কাছে ধরে। সাদ এক পলক ফালাকের দিকে তাকায়। ফালাকের চেহারায় কোনো অভিযোগ নেই, আছে শুধু একরাশ যত্ন। সাদ এবার আর বাধা দেয় না। সাদ মুখ খুলে আর ফালাক আলতো করে প্রথম লোকমাটা সাদের মুখে তুলে দেয়। পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা। ফালাক একটা একটা করে লোকমা সাদের মুখে তুলে দিচ্ছে আর সাদ যান্ত্রিকভাবে খেয়ে যাচ্ছে। দৃষ্টি স্থির হয়ে আছে ফালাকের ওই হাতটার দিকে, যা কিছুক্ষণ আগে নিজেই নিষ্ঠুরভাবে চেপে ধরেছিল। ফালাকের কবজিতে লালচে দাগটা সাদের বুকে এখন তীরের মতো বিচ্ছে। খাওয়ানোর মাঝে ফালাকের আঙ্গুল সাদের ঠোঁট ছুঁয়ে যায়। ফালাক শিউরে ওঠে কিছুটা, কিন্তু নিজেকে সামলে নেয়। সাদ এবার আচমকায় ফালাকের হাতটা নিজের হাতে নেয়। ফালাক চমকে তাকিয়ে দেখে সাদ লাল হয়ে যাওয়া দাগটার উপর নিজের বুড়ো আঙ্গুল দিয়ে খুব ধীরে ধীরে ঘষছে। খুব বেশি লেগেছে? আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ফালাক মাথা নিচু করে ফেলে, চোখে আবার জল চিকচিক করে ওঠে। লোকটা ধমকায়, অপমান করে, আবার এই লোকটায় পরম মমতায় নিজের অপরাধ স্বীকার করলো। ফালাক অস্ফুট স্বরে বলে, আমি জানি আপনি রাগ সামলাতে পারেন না, কিন্তু সবার সামনে ওভাবে গ্লাসটা না ফেলেও পারতেন। আমার খুব অপমানিত লাগছিল। সাদ কোনো উত্তর দেয় না। ফালাকের হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে আর ওই লাল দাগটার উপর খুব আলতো করে একটা চুমু খায়। ফালাকের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। সাদের এই একটা ছোট্ট ছোঁয়া সব অপমান আর কষ্ট এক নিমিষে ধুয়ে মুছে দিচ্ছে। সাদ এমনটা করবে সেটা ফালাকের ধারণার বাইরে। পরের দিন সকাল, মির্জা মঞ্জিলের রান্নাঘরে বেশ হইচই। ফালাক, নীলা আর রিমা মিলে নাস্তা তৈরিতে ব্যস্ত। সাদের মেজো চাচিও সেখানে আছেন, সবার সাথে গল্প করছেন। ফালাক মনোযোগ দিয়ে রুটি বেলছে আর রিমা তরকারি নাড়ছে। রান্নাবান্নার গন্ধে আর মেয়েদের হাসাহাসিতে ঘরটা বেশ জমজমাট। ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ায় সাদ। মাত্রই সাবান নিয়ে বেরিয়েছে, পরনে একটা জিন্স প্যান্ট আর ব্ল্যাক টি শার্ট। ভেজা চুলগুলো এখনো ঠিকঠাক আঁচড়ানো হয়নি। যে ছেলে কোনোদিনও ভুল করেও রান্নাঘরে ত্রিসীমানায় আসে না, তাকে এভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সবার কথা যেন মাঝপথে থেমে যায়। চাচি আর নীলা চোখাচোখি করে অবাক হয়ে তাকিয়ে থাকে। ফালাক পিঠ ফেরানো ছিল, হঠাৎ চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। পেছনে ঘুরে সাদকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফালাক থতমত খেয়ে যায়। সাদ কোনো কথা না বলে কারো দিকে তাকায় না, শুধু ফালাকের চোখের দিকে একবার স্থির দৃষ্টিতে তাকিয়ে আবার গটগট করে সিঁড়িতে উপরে নিজের রুমে চলে যায়। সাদ চলে যেতে রান্নাঘরে টিপ্পনি আর হাসির রোল পড়ে। মেজো চাচি ফালাকের দিকে তাকিয়ে মুচকি হাসেন। রিমা দুষ্টুমি করে বলে, ভাবি যাও তো, ভাইয়া মনে হয় তোমাকে খুঁজছে, যাও, দেরি করো না। ফালাক লজ্জায় রাঙা হয়ে যায়। হাত ধুয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরের রুমে যায়। রুমে ঢুকতে দেখে সাদ আলমারির সামনে দাঁড়িয়ে সব জামা কাপড় ওলট পালট করছে। মেজাজটা এখনো খিটখিটে। ফালাককে ঢুকতে দেখে সাদ জিজ্ঞাসা করে, আমার এই ব্লু প্যান্টটা কোথায়? আমি কতক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না কেন?
কাপড়গুলো ঠিকমতো গুছিয়ে রাখতে পারিস না? ফালাক অবাক হয়ে আলমারির দিকে এগিয়ে যায়, অথচ প্যান্টটা একদম সামনের দিকে ঝোলানো ছিল। প্যান্টটা টেনে বের করে সাদের দিকে এগিয়ে দেয়। এই তো সামনেই ছিল, আপনি ঠিকমতো দেখেননি মনে হয়। সাদ প্যান্টটা এক ঝটকায় ফালাকের হাত থেকে নেয়, ফালাকের আঙ্গুলের সাথে সাদের আঙ্গুল ছোঁয়। ফালাক দেখলো সাদের চোখে এখন আর আগের মতো রাগ নেই, বরং এক ধরনের অস্থিরতা। আসলে সাদের এই প্যান্ট খুঁজে নেওয়া পাওয়া আসলে একটা বাহানা মাত্র। সাদ আসলে দেখতে চেয়েছিল ফালাক কার সাথে আছে বা কী করছে। ফালাক প্যান্টটা এগিয়ে দিয়ে যেমনই পিছনে ফিরতে যাবে, তখনই পায়ের কাছে পড়ে থাকা অগোছালো জামা কাপড়ে শাড়ির ভাঁজে পা আটকে যায়। নিজেকে সামলাতে না পেরে সামনে একটা হোঁচট খায়। সামনেই দাঁড়িয়ে ছিল সাদ। ফালাক সরাসরি গিয়ে সাদের উপর পড়ে। সাদ একদম অপ্রস্তুত ছিল, ফালাকের ভার সামলাতে না পেরে পিছিয়ে যায়, যার ফলস্বরূপ দুজনে মিলে সরাসরি বিছানায় গিয়ে পড়ে। ফালাক সাদের বুকের উপর আর সাদ বিছানায়। মুহূর্তের জন্য পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। ফালাকের লম্বা চুলের কয়েকটা গোছা সাদের মুখে এসে পড়েছে। সাদের দুহাত ফালাকের কোমরে শক্ত হয়ে চেপে বসে আছে, আর ফালাক ভয়ে আর লজ্জায় সাদের টি শার্ট আঁকড়ে ধরে রেখেছে। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। ফালাক থতমত খেয়ে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শাড়ির আঁচল সাদের ঘড়ির কাঁটায় আটকে গেছে। যতবার ওঠার চেষ্টা করছে ততবারই সাদের আরও কাছে টেনে নিচ্ছে আঁচলটা। এত তাড়াহুড়ো কিসের? সাদের কণ্ঠস্বরে এক ধরনের নেশা ধরানো টান। ফালাক লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না, মুখটা একদম লাল হয়ে আছে। কাপা হাতে আঁচলটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, আমি আমি ইচ্ছে করে করিনি, নিচে জামা কাপড় পরেছিল তাই। সাদ এবার ফালাকের চিবুকটা এক হাত দিয়ে আলতো করে উপরে তুলে ধরে। ফালাকের চোখের মনি দুটো কাঁপছে। সাদ চোখের দিকে তাকিয়ে স্থিরভাবে বলে, নিচে যাওয়ার জন্য এত ব্যস্ত হওয়ার দরকার নেই। এখান থেকে আমার কোনো কিছু খুঁজে না দিয়ে রুম থেকে এক পাও বেরোবি না। সাদের এই কথা আর চাহনি ফালাকের মনে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলে। সাদ আস্তে করে আঁচলটা ছাড়িয়ে নেয়। ফালাক সাদের বুকের উপর আধা শোয়া হয়ে আছে, আর সাদের এক হাত ফালাকের কোমরে। হোঁচট খেয়ে পড়ার ধাক্কায় আর ধস্তাধস্তিতে ফালাকের শাড়ির আঁচলটা কাঁধ থেকে অনেকটা সরে গেছে। নিচু হয়ে থাকার কারণে ফালাকের ফর্সা বক্ষদেশের উপরিভাগের রক্তিম আভা সাদের নজরে আসে। সেই সতেজ আর রুগ্ন শরীর থেকে সরে ওঠা ফালাকের রূপ আজ যেন আগুনের মতো। সাদের স্থির অতৃপ্ত দৃষ্টি সেখানে আটকে যায়। চোখের মনি দুটো ছোট হয়ে আসে। এক অদ্ভুত পুরুষালী নেশা সাদের চোখে খেলা করে। যে সাদ সবসময় গম্ভীর আর পাথরের মতো শক্ত থাকে, সেও এই মুহূর্তে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। সাদের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ফালাক যখন বুঝতে পারে সাদের নজর ঠিক কোথায়, এই মুহূর্তে সাদের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকায়। নিজের এই অবস্থা দেখে ফালাকে সারা শরীরে লজ্জার এক তীব্র ঢেউ খেলে যায়। ফর্সা মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে ওঠে। বুকের ভেতরের হৃদস্পন্দন যেন কান ফেটে বের হতে চাইছে। তড়িঘড়ি করে এক হাত দিয়ে নিজের বুক আড়াল করে আঁচলটা টেনে নেয়। লজ্জার আড়ষ্টতায় ফালাকের চোখ দুটো ভিজে আসার উপক্রম হয়। ফালাকের এই চরম লজ্জা দেখে সাদও এবার সচেতন হয়, দ্রুত নিজের চোখ সরিয়ে নেয়, অন্য পাশে জানালার দিকে তাকিয়ে থাকে। সাদের চোয়াল শক্ত হয়ে আছে, নিজের ভেতরের অস্থিরতা দমন করার চেষ্টা করছে। পুরো ঘরে এখন এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। ফালাক বিছানা থেকে তাড়াতাড়ি নেমে দাঁড়িয়ে নিজের গায়ের কাপড় ঠিক করতে করতে কাঁপছে। সাদ বিছানায় ওভাবে আধা শোয়া হয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। ফালাক দ্রুত পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। দরজার বাইরে এসে বুকে হাত দিয়ে লম্বা দম নেয়। বিকেলের মিঠে রোদ মির্জা মঞ্জিলের বিশাল বাগানে খেলা করছে। নীলা, রিমা আর ফালাক সাথে ফারদিন মিলে পেয়ারা পাড়ার পরিকল্পনা করে। বাগানের এক কোণে বেশ বড় কয়েকটা পেয়ারা গাছ। ফালাক বেশ চটপটে শাড়িটা একটা কুচি করে গুজে নিয়ে পেয়ারা গাছের নিচু একটা ডালে উঠে পড়ে। গাছটা খুব বেশি উঁচু নয়, তবে ডালগুলো বেশ পিচ্ছিল। নিচে দাঁড়িয়ে নীলা, রিমা ওড়না পেতে ধরছে পেয়ারা ধরার জন্য। ফালাক হাসি মুখে একটা ডাল ধরে উপরের দিকে থাকা বড় পেয়ারাটার দিকে হাত বাড়ায়, কিন্তু ঠিক তখনই ঘটে বিপদ। গাছের ডালে পা রাখা মাত্রই পায়ের নিচ থেকে ডালটা স্লিপ করে। ফালাক ভারসাম্য হারিয়ে আর্তনাদ করে নিচে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে বাগান দিয়ে আসছিল আরিয়ান। ফালাক যখন মাটিতে আছড়ে পড়তে যাবে, ঠিক তখনই আরিয়ান ওকে ধরে ফেলে। ফালাক সরাসরি মাটিতে না পড়ে আরিয়ানের বাহু ডোরে এসে পড়ে, যাতে চোট না পায়। ফালাক ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু শক্ত কোনো আশ্রয়ের ছোঁয়া পেয়ে চোখ মেলে দেখে আরিয়ান খুব উদ্বেগের সাথে তার দিকে তাকিয়ে আছে। আপনি ঠিক আছেন তো? অনেক ছোট চোট পেতে পারে। ফালাক অপ্রস্তুত হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। বুকের ধুকপুকানি তখনও থামেনি। ঠিক তখনই উপরের বারান্দায় একটা বিকট শব্দ হয়। সাদ উপরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। উপর থেকে স্পষ্টত দেখতে পায় সাদের হাতে সিগারেটের আগুনটা যেন ওর নিজের বুকেই এসে লাগে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সাদ হাতের কাছে ছাইদানিটা সজোরে মেঝেতে আছাড় মারে। ঝনঝন শব্দে কাজগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। সাদের দু চোখ এখন আগুনের গোলার মতো জ্বলছে। গটগট করে বারান্দা থেকে ভেতরে ঢুকে যায়। ফালাক আরিয়ানের বাহুডোর থেকে ছিটকে সরে দাঁড়ায়, সারা শরীর থরথর করে কাঁপছে। আরিয়ান পকেটে হাত দিয়ে খুব স্বাভাবিক স্বরে ফালাককে বলল, সাবধানে থাকা উচিত ছিল।
ফালাক কোনো উত্তর দিতে পারে না, দম বন্ধ হয়ে আসছে। এইবার উপরতলা ফালাকদের ঘর থেকে ভাঙচুরের আওয়াজ আসছে। ফালাক তড়িঘড়ি করে বাগানের পেয়ারার অন্যদের ফেলে রেখে দৌড়ে ঘরের ভিতরে ঢুকে। সে সময় আরিয়ান ডাকলো পেছন থেকে, কিন্তু ফালাক সাড়া দেয় না। ভাবি, ভাবি। বলে ডাকলো অন্যরাও। ভাবি শব্দটা শুনতে আরিয়ান অবাক হলো। ভাবি মানে? বললো ভাবি তো ফালাক ভাবি, সাদ ভাইয়ের বউ, এইবারের বড় বউ। কি? আমি তো জানতাম ওনার বউ অন্য কেউ, ছবি দেখেছিলাম। ফালাক ভাবির সাথে ফায়ার দ্বিতীয়বার বিয়ে হয়েছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় ফালাকের পা কাঁপছে। নিজের রুমের সামনে আসতেই দেখলো দরজাটা খোলাই আছে। ভেতরে পা রাখতেই দেখলো সাদ জানালার সামনে দাঁড়িয়ে। হাতের মুঠি এত শক্ত করে বন্ধ যে রগগুলো ফুলে নীল হয়ে আছে। পুরো রুমে এক ভয়ঙ্কর গুমট স্তব্ধতা। ফালাক অন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে বুকটা ধরফর করছে। পেয়ারা বাগানের ঘটনাটা মাথার ভিতরে সজোরে হাতুড়ি পেটাচ্ছে। রুমের দরজার সামনে আসতেই ফালাকের বুকটা ছ্যাদ করে ওঠে। ভেতর থেকে ভাঙচুরের বিকট শব্দ আসছে। ফালাক ভয়ে ভয়ে ভেতরে পা রাখতে থমকে দাঁড়ায়। কাচের ফুলদানি, টেবিল ল্যাম্প সব মেঝেতে চুরমার হয়ে পড়ে আছে। সাদ তখনও উন্মাদের মতো হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে ফেলছে। সারা শরীরে এক হিংস্র আক্রোশ। ফালাক কিছু বলবে সেই সাহস ওর নেই, শুধু একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সাদ হঠাৎ করে ফালাকের দিকে ঘুরে তাকায়। সাদ চোখে রক্তবর্ণ চাহনি দেখে ফালাকের আত্মা কেঁপে ওঠে। সাদ ফালাককে একটা শব্দও বলে না, কোনো অভিযোগ না, কোনো চিৎকার না, শুধু বিষাক্ত রাগি চোখে কিছুক্ষণ ফালাকের দিকে তাকিয়ে থাকে। এরপর এক ঝটকায় জানালার পর্দাটা টেনে দিয়ে গিয়ে সজোরে বিছানায় শুয়ে পড়ে। সাদ উপর হয়ে শুয়ে আছে, এক হাত কপালে। পুরো রুমে এখন নিস্তব্ধতা। ফালাক মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলে। খুব সাবধানে ভাঙা কাচগুলো এড়িয়ে বিছানার কাছে যায়। সাদের মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ঘাড়ের রগগুলো এখনো ফুলে আছে। ফালাক বিছানার এক কোণে খুব সন্তর্পণে বসে। আন্দাজ করতে পারছে প্রচণ্ড রাগে সাদের হয়তো মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। ফালাক খুব ভয়ে ভয়ে নিজের কাপা হাতটা বাড়িয়ে সাদের ঘন কালো চুলে রাখে। প্রথম স্পর্শে সাদ একটু শক্ত হয়ে যায়, ফালাককে সরিয়ে দেয় না। ফালাক সাহস পেয়ে খুব আলতো করে সাদের চুলে আঙ্গুল চালিয়ে বিলি কেটে দিতে থাকে। সাদের কপালে জমে থাকা ঘামগুলো ফালাকের নজরে আসে। খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়। সাদ এতক্ষণ পাথরের মতো শক্ত হয়েছিল। ফালাকের শীতল হাতের ছোঁয়ায় ভেতরের আগ্নেয়গিরিটা যেন আস্তে আস্তে নিভতে শুরু করে। সাদের ভারী নিঃশ্বাসগুলো একটু স্বাভাবিক হয়ে আসে। চোখ বন্ধ করে ফালাকের এই সেবাটা গ্রহণ করতে থাকে। সাদ এবার পাশ ফিরে শয়। এখনও চোখ খোলেনি, শুধু ফালাকের একটা হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নেয়। ফালাক সাদের চুলের ভাঁজে আঙ্গুল চালাতে চালাতে গভীর বিস্ময়ে ডুবে যায়। বুঝে উঠতে পারছে না মানুষটা এমন কেন। সকালে তো সব ঠিক ছিল, এখন আবার কি হলো? ফালাক আরও বেশি যত্ন নিয়ে সাদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ভাবলো এখন কিছু জিজ্ঞাসা করা মানে আবারও ঝড়ের মুখে পড়া, তাই একদম চুপ করে রইল। ফালাকের এই নিস্তব্ধ সেবা সাদের জেদটাকে যেন পুরোপুরি গলিয়ে দিচ্ছে। সাদ এবার চোখ না খুলে ফালাকের হাতের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের সাথে পেঁচিয়ে নিল। আরিয়ানের ওই ছোঁয়া, ফালাকের উপর অন্য কারো দৃষ্টি, সবই যেন সাদের মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে। মনে মনে আওড়াতে থাকে, ফাক, দিস গার্ল ইজ মাইন, অনলি মাইন। সাদ চোখ খুলে সরাসরি দৃষ্টি যায় ফালাকের গোলাপি ঠোঁটে। ড্যাম, আই নিড টু টাচ হার রাইট নাও, আই নিড টু। সাদ হিতাহিত জ্ঞান হারিয়ে ফালাকের উপর এক আকস্মিক আক্রমণে ঝাঁপিয়ে পড়ল। ফালাক কিছু বুঝে ওঠার আগে সাদের ঠোঁট দুটো তার ঠোঁটকে এক অতৃপ্ত নেশায় গ্রাস করে নিল। এই আক্রমণ এতটাই তীব্র আর আকস্মিক ছিল যে ফালাক কয়েক সেকেন্ডের জন্য পাথর হয়ে গেল। সাদ যেন ফালাকের নিঃশ্বাসটুকু নিজের করে নিতে চাইছে। সাদের হাতের আঙ্গুলগুলো ফালাকের চুলে আর কোমরে শক্ত হয়ে বসে গেল। ফালাক বুঝতে পারছিল না কি হচ্ছে। ক্ষুধার্ত সিংহের মতো ওর উপর অধিকার ফলাচ্ছে। ফালাকের সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে গেল। প্রথমে একটু প্রতিরোধের চেষ্টা করলেও সাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলো। সাদের শার্টটা খামচে ধরে নিজেরকে সাদের বাহুডোরে সঁপে দিল। পুরো ঘরে এখন শুধু সাদের ভারী নিঃশ্বাস আর ফালাকের অস্ফুট গোঙানির শব্দ। সাদ যেন তার ঠোঁট আর হাতের প্রতিটা ছোঁয়ায় ফালাকের শরীরের প্রতিটা কোষে লিখে দিচ্ছে সে শুধু সাদের। সিঁড়ি দিয়ে নামছে সাদ, একটা শিকারী বাজ পাখির মতো চেয়ে আছে। ফালাকের উপর অন্য কারো দৃষ্টি, সবই যেন ওর মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে। তার উপর চোখের সামনে আরিয়ান। এখন রাতে খাবারের টেবিল, বাড়ির সবাই উপস্থিত। ফালাক ট্রে হাতে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। আরিয়ানও একপাশে বসে আছে। সিঁড়ি দিয়ে নেমে এলো সাদ। চোখ দুটো এখনো রক্তবর্ণ, চোয়াল শক্ত। সাদ নিজের চেয়ারে বসলো না, সরাসরি হেঁটে গিয়ে দাঁড়ালো আরিয়ানের ঠিক পেছনে। সবাই অবাক হয়ে দেখছে সাদের এই রুদ্রমূর্তি। ফালাক কিছু বলতে যাবে তার আগে সাদ আরিয়ানের কলারটা পিছন থেকে ধরে এক ঝটকায় ওকে চেয়ার থেকে মেঝেতে আছাড় মারল। সাদ, কি করছিস এসব? সাদের চাচা চিৎকার করে উঠলেন। আরিয়ানকে যেভাবে মারছে তাতে মনে হচ্ছে আজ রক্তারক্তি না হওয়া পর্যন্ত সাদ থামবে না। সাদের চাচা আর ফারদিন, আয়ান, ঈশান দৌড়ে এসে সাদকে জাপটে ধরলো, কিন্তু সাদের গায়ে যেন তখন অসুরের শক্তি। এক ঝটকায় ফারদিনকে সরিয়ে দিয়ে আবারও আরিয়ানের কলার চেপে ধরলো। সাদ, পাগল হয়ে গেছিস? ছাড় ওকে। কি করেছে ও তোর?
ও তো আমাদের মেহমান। সাদ কারো কথা কানেই তুলছেন। আরিয়ানের উপর উপর্যুপুরি ঘুষি চালাচ্ছে। মাথায় শুধু বিকেলের দৃশ্য ফালাককে ধরেছিল। আরিয়ানের নাক মুখ ফেটে রক্তে শার্ট ভিজে লাল হয়ে গেছে। আরিয়ান আত্মরক্ষার সুযোগটুকুও পাচ্ছে না, শুধু যন্ত্রণায় কুকুরে যাচ্ছে। বাড়ির মহিলারা সবাই ভয়ে এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। ফালাক তো পাথর হয়ে গেছে। আয়ান আর ঈশান ফারদিন মিলে সাদের 2 হাত পেছন থেকে শক্ত করে ধরে ফেললো। সাদ তখনও আরিয়ানের দিকে লাথি চালানোর চেষ্টা করছে। আরিয়ানের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু এক ধরনের গো গো আওয়াজ আর ভারী নিঃশ্বাস। ভাইয়া থামো প্লিজ। সাদ ঝাড়া মেরে হাত ছাড়িয়ে চলে গেল। সাদ আরিয়ানকে মেরে চলে যায়। তাড়াতাড়ি গাড়ি বের করো, রক্ত পড়ছে অনেক। সাদের মেজো চাচা চিৎকারে সবার সম্বিত ফেলল। ফারদিন আর আয়ান মিলে আরিয়ানকে গাড়িতে তুলল। আরিয়ানের জ্ঞান হারানোর অবস্থা, শার্টটা রক্তে ভিজে সপসপে। দ্রুত তাকে শহরের নামি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাড়ির ড্রয়িং রুমে তখন এক গুমোট স্তব্ধতা। ফালাক এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে। ছোট চাচি আর মেজো চাচি নিজেদের মধ্যে ফিসফিস করছেন। সাদের বাবার আগে কাঁপতে কাঁপতে সোফায় ধপ করে বসে পড়লেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, আরিয়ান ছেলেটা কত ভদ্র, ও কি এমন করতে পারে যে সাদ ওকে মারবে? সাদের এই জানোয়ারের মতো আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ও কি মনে করে ও এই বাড়ির মালিক? আরিয়ান আমাদের মেহমান ছিল। এই খবর ওর ফ্যামিলি জানলে আমরা মুখ দেখাবো কি করে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।